বাড়িতে যখন 14টাকে ধরে ফেলেছিলাম, সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিল। তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরের টাকা সোনা আমরা নিয়েছি, কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না। পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে, যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বার করে দেয়, ঠিক আছে। বার করে দেওয়ার পরে পুলিশ ওই যে রাজদীপ সরকার, ওর সঙ্গে আরো 4-5 জন সহকর্মী ছিল, ওদের নাম তো আমি জানি না। তো বাড়িতে ঢুকে আমাকে বার করে দেয়, বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা দুটো কে যখন বাড়িয়ে নিয়ে আসলো, এসে একটা বাচ্চাকে রাজদীপ সরকার একটা চড় মারলো, মেরে বলল টাকা সোনা কোথায় রেখেছি বল। ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাইবোন নাম বলে দিল। হ্যাঁ, তো আমি তো সব তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাইবোন নাম বলে দিবি, বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা, এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার, নিয়ে আমার ভাইবোকে গাড়ি তুললো। এবারে আমাকে বলছে তুমিও গাড়ি ওঠো। আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে, আমি কেন উঠবো না, তোকে যা বলছি তাই শোন, তুই গাড়ি ওঠ। এই বলে আমাদের 4 জনকে নিয়ে থানার ভিতরে আসে। 4 জনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয়। দেওয়ার পরে 4টে পুলিশ 4-5টা লাঠি নিল, নিয়ে ভাইবোকে নিয়ে ছাদের উপরে চলে গেল, ঠিক আছে। ছাদের উপরে চলে গেল, তখন ছাদে খালি আওয়াজ যাচ্ছে বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো। হ্যাঁ, আমার ভাইপো এত চিল্লাচ্ছে, আমি ওই থানার ভিতরে খালি কাঁদছি, আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আমার ভাইপো কি দোষ করেছে, আমার ভাইপো কি দোষ করেছে, এই বলে খালি আমি খালি কাঁদছি। আমি তো কিছু করতে পারছি না, আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে। আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক্ষণে বসে থাকবে। আমি চুপচাপ বসে আছি পাগলের মতো, আমি খালি কাঁদছি, আল্লাহ আল্লাহ করছি। এইবারে যে ওই ভাইপোর রাত তখন 1টার মতো বাজে, ওই 4 জন পুলিশ ছাদের উপরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে, বেধড়ক মার মারছে, বিশাল কাঁদছে, আমার ভাইপো খালি কাঁদছে, ও করছে এবার তুমি বাঁচাগো, তুমি বাঁচাগো। হ্যাঁ, এই বলে প্রচুর কাঁদছে খালি ও। আমি খালি বলছি আল্লাহ আমি কি করবো এইখানে। ওকে এই বলে অনেক মারধরের পরে রাজি করেছে। আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি, শুনতে আমি পাচ্ছি যে শালা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে। রাজদীপ সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না, আবশ্যক দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। ওই যে মাছ চালু করেছে, ঠিক আছে। তারপরে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে। তারপরে ভাইপোকে যেন প্রচুর মারধর করছে, আমি তো খালি কাঁচের ভিতরে বসে বসে। এইভাবে রাতটা পার হয়ে যায়। রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা তখন দেখলাম ফের 4-5খানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঢুকে পড়লো ভিতরে, পড়ে ফের ভাইপোকে ধরেছে, ধরে কোমরে কাঁচি বেঁধেছে। আমি দেখছি তখন ওই রাত্রেবেলা মোটামুটি মানে 4টের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে। আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পায়ে ধরেছি, তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে। আচ্ছা, বড়বাবু তারপরে মানে 10টার পরে আইলো, এসে বড়বাবু বলে দিল যে চলে যাও ফের আরেকবার। এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে, মারছে আর মারছে। আমার ভাইপো যখন কাঁদছে, আমার ভাইপো এইভাবে কাঁদছে, স্যার আমার এক্ষুনি একটা কিডনি কেটে নাও, স্যার আমি তোমার পায়ে ধরেছি, এক্ষুনি আমার একটা কিডনি কেটে নাও, স্যার আমি আমার কাছে নেই সোনা, আমার টাকা আমি নিয়ে স্যার আমার একটা কিডনি কেটে নাও, আমি এক্ষুনি কিডনি দিয়ে দেবো, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে আর মারবেন না, আমাকে আর মারবেন না। এইভাবে খালি ভাইপো কাঁদছে। ওই যে রাজদীপ সরকার, ও মানুষ না কুত্তা আমি জানি না, এটা ওর যে মানুষের চামড়া খালি গা আছে, ও মানুষ না জানোয়ার এটা আমি জানি না। ওকে যদি এক্ষুনি আমার সামনে পাই আমি ওকে কি করবো সেটা আমি জানি। এইভাবে যখন দিনভর মারছে এইভাবে আমার ভাইপোকে 4বার রাজি করিয়েছে যে তুই কোথায় রেখেছি বল। আমি তো তখন বুঝতে পারছি আমি থানার ভিতরে আছি, আমি সব বুঝতে পারছি
যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য। অ্যাম্বুলেন্সে পেশেন্ট যদি থাকে আপনারা একটু কায়দা করে সাইড করে দেন। আমি শুনে নাই, সবাই চিল্লাবেন না। যদি পেশেন্ট থাকে অ্যাম্বুলেন্সের ভেতরে ভলেন্টিয়ারদের বলবো একটু ফাঁকা করে জায়গা করে দেন, অত অমানবিক হলে হবে না। এরপরে যখন ওখান থেকে আসবে সামনে প্রথমেই আটকাতে হবে। আপনারা প্রথমে আটকালেন না কেন? পেশেন্ট থাকে যদি একটু দয়া করে বার করে দেন। ভাই বিকল্প যদি অ্যাম্বুলেন্স ওনাদের কাছে আবেদন, বিকল্প রাস্তা আছে, আপনারা জোর করে এই রাস্তা আসবেন না, আপনারা বিকল্প রাস্তা দিয়ে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়িওয়ালাদের বলছি আপনারা বাদরামো করবেন না, আমরা অনেকক্ষণ দেখছি। বিকল্প রাস্তা আছে, আপনারা বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাবেন। ছেড়ে দেন, সবাই উত্তেজিত হবেন না, পরিবেশটা নষ্ট হয়ে গেল। যারা ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে অনুরোধ করব, পেশেন্ট আছে সেহেতু ঢুকিয়ে ফেলেছে, আপনারা বার করে দেন। দাদা মাথা খারাপ করবেন না, একটুখানি কষ্ট করে বার করে দেন, একটুখানি কষ্ট করে বার করে দেন। অসুস্থ রোগী আছে, বার করে দেন, বার করে দেন, বার করে দেন। আর প্রথমে ওই মাথায় যারা আছে ভলেন্টিয়ার সামনের দিকে কিছুটা থাকেন, ওই মাথার দিকে ভলেন্টিয়াররা ঢুকতে দেবেন না প্রথমে, তাহলেই হবে। অন্য দিক থেকে ঘুরিয়ে দেবেন। আমাদের আর 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট হয়তো প্রোগ্রাম চলবে, 1.5 ঘন্টা। এই টাইমটা কেউ গাড়ি ঢোকাবেন না, বসে পড়ুন, বসে পড়ুন সবাই। না আপনি বলেন। ঢোলা থানার আইসিকে আমরা বলছি বিকল্প রাস্তা আছে, আপনি এদিকে রাস্তাটা রামগঙ্গার রাস্তাটা আটকে দেন, দায়িত্ব আপনার। আপনি ছাড় দিয়ে রেখেছেন, যেখানে মোড় আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন। আপনি এসে দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, কোনো পার্টি দালালতি করবেন না। আপনি দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। ঢোলার মানুষ ন্যায় বিচার চাইছে, আইনের শাসন চাইছে। বেআইনি অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না, বাদরামো করবেন না। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, বিকল্প রাস্তা আছে, আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন। আপনি সেখানে ব্যারিকেড করে ঘুরিয়ে দেন। কথা বলবেন না। তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাইপোর উপরে, ঠিক আছে। তারপরে রাত যখন মোটামুটি 7:30 8টা বাজে, তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি। আমি গেলাম ভিতরে, যাওয়ার পরে ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইপোকে নিয়ে এলো বড়বাবুর সামনে, ঠিক আছে। বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইপোকে ফের মারছে, বলছে তুই সোনা কোথায় রেখেছি বল, সোনা বার কর। আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা, তো ওই বড়বাবুর কাছেই আছে, আমি জানি। তো ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে, যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো, মারবো, মারধর করবো দিনভর। মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে, যত মারবে পারবে, যত মারবে মাল বার হবে। এইভাবে যখন ভাইপোকে রাত 8টার সময় ফের যখন মারছে আমার সামনে, বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনা টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংটো করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না। ও তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল, তখন ভাইপোর কোনো সাড়া নেই।
এত মার মেরেছে ভিতরে, সে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে। একটা ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচা গো, ও স্যার আর আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ও এমন কুত্তা, ও পুলিশ জানোয়ার, ও জানোয়ার, সবাই জানে ও জানোয়ার। ও জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও। তারপরে যখন আমার সামনে এইটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও, সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না, নিয়ে এসে নান্ড করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, দিয়ে লাঠি চার্জ করবে। আমি তখন ভাবছি তো আর কিচ্ছু নেই, একে আবার কেমন ভাবে মারতে পারে। আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনোভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনোভাবে তোমরা এই জিনিসগুলো রেডি করো, না হলে আজকে রেখে আর বাঁচাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল। তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায়। তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বার হচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাইপোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে, গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেহুশ হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ভাইপো বলছে স্যার আমি একটু পানি খাবো। মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিল, অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার এক ফোঁটা পানি দাও, আমি এক ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পার্টিরই লোক, তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে। আমাকে সে বলছে এক ঢোক পানি দে, এক ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান না কি, ও হিন্দু কি খ্রিস্টান আমি জানি না। টাইম হলে সব পার হবে, আপনারা খালি একটু সাথ দেবেন। আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাবো। ওই কুত্তাগুলো যে কুত্তা ভিতরে ছিল, ওই কুত্তাগুলোকে এক এক করে টেনে টেনে বার করবো আমরা। তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো, তাতে আমার সব চলে যাবে, আমার তো আর কিছু নেই। আমি ছোটবেলাতে যা ইনকাম করে দিলাম সব তো নিয়ে নিয়েছে, আমার কিছু নেই, আমি কিছু চাই না। আমি খালি বড়বাবুকে বলেছি স্যার আমাকে আমার ভাইপোকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, আমার কিছু নেই, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। ও বড়বাবু আমার জানোয়ার, ও বলছে না তোমার ভাইপোর নামে একটা কেউ দিতে হবে তোমাকে। আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। রাত 11টার সময়, 11টা তখন 11টা থেকে 12টা বাজে। আমি বলছি স্যার আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন, আমি না ঘরে চলে যাবো। ও আমাকে বলছে না তোমাকে কেউ লিখতে হবে ভাইপোর নামে বলে, আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে। তারপরে কি করলো আর আমি জানি না। এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয়, এতে মানুষ বাঁচতে পারবে? আমরা এর প্রতিবাদ চাই। আর থানার যে আইসি আর রাজদীপ সরকারের সঙ্গে আরো 4টে জানোয়ার ছিল, আরো 4খানা জানোয়ার ছিল। আমি তাদেরকে নাম জানি না, আমি তাদের নাম জানি না, কিন্তু সেই কুত্তাগুলোকে আমি চিনি যে কারা এরা। আমার সামনে বললে আমি তাদেরকে এক এক করে সব বলে দেবো যে কারা কারা ছিল। থানা টাক মাস্টার ছিল, একটা ওই শাইন বলে কি একটা মোটামুটি শাইন মনে হচ্ছে, হ্যাঁ আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি। ওদেরকে আমি ভুলবো না কিয়ামত পর্যন্ত। আমার ভাইপো কিভাবে তোলবে আমার সামনে মরেছে। মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে, সেটা একমাত্র আমি জানি। ডায়মন্ডে যখন আমার ভাইপো হাসপাতালে ভর্তি আছে, আমি ভাইপোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাইপো। আমি ভাইপোকে ইয়ার্কি করতে করতে আমি ভাইপোকে বলি নোনো তুই আমার ঘরে চুরি করলি। আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে কোনোদিন আমার একটা কারো কাঁধের একটা কুলে হাত দিতে দেখেছ ছোটবেলা থেকে? বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না, 2 নয়ন ভরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপোর। সেই বাচ্চাটাকে কিভাবে মেরে ফেললো ওরা। মানুষ ওরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো? আমরা সুপ্রিম কোর্টে যাব,
এই বলে আমি বক্তব্য শেষ করলাম। বৃষ্টি হলেও প্রতিবাদ সভা চলবে, সবাই রাজি তো? এখন বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে এটা বৃষ্টি বা পানি নয়, এটা ঢোলা মানুষের চোখের জল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বোরখা পরে আপনি মুসলমান দরদি সাজেন, যদি আপনার পুলিশের স্পাই থাকে একবার ঢোলাতে দেখে যান। ঢোলার মানুষের বুকে আগুন জ্বলছে। ডায়মন্ড হারবার মথুরাপুরে কাউন্টিং সেন্টারে ভোট লুট করে জেতা যায়, আরে ঢোলায় আমার যে ভাই আবু সিদ্দিককে খুন করে আইএসএফকে শেষ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে যান, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি চেষ্টা করেছিলেন আইএসএফকে আটকানোর জন্য, আর আমার দলের চেয়ারম্যান বাগের বাচ্চার কিছুক্ষণের মধ্যে ঢুকছে। আমার পার্টি বলেছে আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। এই কলমের খোঁচায় রাজদীপ বাবু আপনার যে খাকি পোশাকটা আইএসএফ হাইকোর্টে জমা করবে, এই বার্তাটা দিতে চাইছি। কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল, নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 88 জনকে গ্রেফতার করেছিল, সেই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আর হাঁটবেন না। উনি বুঝে গেছেন আর একবারে যদি আমাদের দিকে হাত বাড়ায়, এরপরে ব্যালট বাক্স কালীঘাটে নিয়ে গিয়ে গুনতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। সারা রাজ্যে গরিব মানুষের ভোট লুট হয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোট লুট হয়েছে। ভাববেন না যে তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, ব্যালট বাক্স লুট করে ভোটাধিকারে ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, বাপি হালদারকে জেতানো যায়, 29টা এমপিকে পাঠানো যায়। কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস, আগামী দিনে আমরা খাতায় কলমে 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেব মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, বামফ্রন্ট সরকার মধ্য গগনে চলছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। আমার আজকে যে চাচা আছেন, যিনি সন্তানকে হারিয়েছেন, তার বুক ফাটা আর্তনাদ, তার চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফেরত দিতে পারবেন না। সেদিনকে আমরা রিজওয়ানুর রহমানের কথা ভুলে যাইনি। রিজওয়ানুর রহমান অশোক টোডির মেয়েকে ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাস্তায় নেমেছিলেন, আপনি বোরখা পরে রিজওয়ানুর পরিবারকে, রুকমানুর রহমানকে আপনি উপঢৌকন দিয়েছেন এমএলএ তৈরি করে, তার কমিশন গঠন হয়নি। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, রিজওয়ানুর পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি। আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না। আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধেল গাই বলেন, আর ঈদের সময় আপনি বোরখা পরে আপনি নামাজ পড়ে নাটক করেন। এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমরা রাস্তায় আছি। আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না, কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল, তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ।
আর আজকে আমার আবু সিদ্দিকী তার অপরাধ ছিল সে আইএসএফ এর ঝান্ডাটা নিয়ে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল, এটাই তার অপরাধ। আমি আসার আগে আমাকে আপনারা জানেন স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ বেরা প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষা জগৎ। এই ওবিসি বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে। রাকেশ আমাকে ফোন করে বলছে দাদা দত্তপুকুর থানা আমার নামে এফআইআর করেছে। আমি বলছি আমার আবু সিদ্দিকী ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি, আবার দত্তপুকুরে আসবো। রাস্তায় নেমেই প্রতিবাদ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান, রাস্তাই আমাদের একমাত্র রাস্তা, এই রাস্তায় থেকেই আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে। কিন্তু ভাই আমরা আইন হাতে তুলে নেব না। এই তো পুলিশ যে খাকি পোশাক পরে আছে, 30,000 40,000 টাকা মাইনে, এদেরও পরিবার আছে, এদের পিছনে তাড়া করে আমাদের লাভ হবে না, ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ হবে না। আসল আসামি মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি এক এক করে আইএসএফ কে শেষ করার জন্য কখনো চোর বদনাম দিচ্ছে, কখনো তাকে চুরি করেছে, কখনো স্মাগলিং করার অপরাধে। আপনি শুনে রাখুন 2023 সালের প্রতিষ্ঠা দিবস এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ধর্মতলায় করতে দেয়নি। সেদিন আমাকে পুলিশকে লেলিয়ে দিয়েছিল, আমাদেরকে লাঠি পেটা করতে করতে আমাদের 42 দিন জেল কাটিয়েছে। আইএসএফ কে শেষ করা যায়নি। আর ঢোলাতে যদি একজন আবু সিদ্দিকীকে মার্ডার করে খুন করে যদি বলে আইএসএফটাকে তুলে দেব, আমরা সেই সাহস নিয়ে রাস্তায় নামিনি। আপনার বিরুদ্ধে লড়াই নেমেছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই নেমেছি। আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে, জব কার্ডের টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে, তাই ওরা নতুন খেলায় নেমেছে। আইএসএ সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তাই একটা আবু সিদ্দিকী, একটা আমার আনিস খান আর আমার ভাঙড়ের 3 জনকে খুন করে আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না। আজকে ঢোলা থানায় আজকে আইসি কে বলবো, আপনার যদি কোনো স্পাই থাকে দেখে যান যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে, তারা বিচার চাইছে। আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে গোলাগুলি নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। আমার নওশাদ সিদ্দিকী বলেছে, আমার আব্বাস সিদ্দিকী বলেছে, আইনের পথে চলবে। আর এই আইনের মধ্য দিয়েই মানব বাবু, এই ঢোলা থানার আইসি মানস চ্যাটার্জি, শুনে রাখুন, এই 5 টাকার কলমেও খাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে, আমার নওশাদ সিদ্দিকী জানে, আমার আব্বাস সিদ্দিকী জানে। লড়াইটা তো সবে শুরু হয়েছে। আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে, হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবীন দিয়ে দেখতে হবে। মুখ্যমন্ত্রী আপনার তো স্পাই আছে, একবার এই ঢোলা থানার পাশে দেখে যান, হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আপনারা বিচার চাইছে। আর এই বিচার শুধু হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টেও আমরা শেষ দেখে ছাড়বো, যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে। আমরা শুধু এই কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুঝে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে, তৃণমূল ভোট লুট করেছে, ব্যালট বাক্স লুট করেছে, গরিব মানুষের ভোটাধিকার লুট করেছে। মানুষের ভোট কিন্তু ব্যালটে যায়নি। আপনাদেরকে বলবো, তাই আবু সিদ্দিকীকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে, ভাঙড়ের যে 3টে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আর উত্তর 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী, তার স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল। এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শওকত মোল্লা তৈরি করেছে, একটা শাহজাহান শেখ তৈরি করেছে। আমরা বলতে চাইছি যে আমরা আইনের পথেই বুঝে নেব। ভাইজানের পথটা একটু করে দিন,
প্রত্যেকে বসুন, আপনারা বসুন। ভাইজান এসে গেছেন, ভাইজানকে আসার সুযোগ করে দিন। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ